এর কোনো বিকল্প ছিল না তখন হয়তো। কিন্তু জনগণ তো তখন পর্যন্ত তাদেরকে একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য কোনো ম্যান্ডেট দেয়নি। তারপরেও যেহেতু আওয়ামী লীগ এর আগের শেষ নির্বাচনে জনগণের প্রতিনিধি ছিল, তাদের হয়তো একটা অধিকার ছিল। কিন্তু যেহেতু এই ৭২ সংবিধানের, আমার পূর্ব একটা বক্তা বলে গেছেন, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা তাদের সেই ৬ দফার সাথে সাংঘর্ষিক। ৬ দফার কোথাও এগুলি উল্লেখ করা ছিল না। সেই দৃষ্টিকোণ থেকে ৭২ সংবিধানের বৈধতা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং আপনারা যারা আমার মুক্তি পরবর্তী ২৭ দিন পরে যে আমি ৩রা সেপ্টেম্বর গত বছর প্রেস ব্রিফিং করেছিলাম, ওখানে আমি স্পষ্ট বলেছিলাম এই সংবিধান অবৈধ, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সুতরাং এই সংবিধান সংস্কার হচ্ছে, আমি এর নিরপেক্ষভাবে মেনে নিতে পারি না। কারণ আমি মনে করি যারা সংবিধান প্রণয়ন করেছে তারা, যদি আমি ডক্টর কামাল হোসেনকে ২০০৭ জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার কাছে সন্তোষজনক জবাব দিতে পারেননি যে এই সংবিধান করার জন্য তখন একটা রেফারেন্ডাম করা উচিত ছিল। একটা গণভোট করে, পৃথিবীর ইতিহাসে বহু গণভোটের ইতিহাস আছে, আমাদের দেশে আছে, গণভোট করে একটা নতুন করে সংবিধান করা হতো এবং জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটনা হতো, তাহলে এটাকে আমি বৈধ বলে মেনে নিতাম। আমি অন্তর থেকে এটাকে বৈধ বলে মেনে নিতে পারি না। আমি সংস্কার নিয়ে বেশি আলোচনা করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে রাষ্ট্রযন্ত্র সবগুলো একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এখানে সঠিক সংস্কার না করে যদি আবার কোনো দল ক্ষমতায় যায় বা কোনো কোয়ালিশন ক্ষমতায় যায়, তাহলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল হবে, নতুন বদলে পুরাতন মদ হবে। আমাদের রাজনীতিকদের কি মন মানসিকতা কোনো কোয়ালিটেটিভ, কোনো মানসম্মত পরিবর্তন হয়েছে? আমি দেখি না। আমার মুক্তির পরে আমি প্রায় ৩ মাস হাসপাতালে ছিলাম। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছেন এবং আমাকে অনুরোধ করেছেন আপনি রাজনীতিতে আসেন। আমি বলেছি যে আমি রাজনীতিতে আসবো কি আসবো না আমি জানি না, কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোর করে আমি অনুরোধ করেছি যে আপনারা জাতীয়তাবাদের শক্তি ঐক্যবদ্ধ থাকেন। কারণ আমাদের এই দেশ বাঁচানোর একমাত্র উপায় হলো ভারত বিরোধী শক্তি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ৮ বছর এই প্রায় ৭০,০০০ ঘন্টা আয়নাঘরে ছিলাম। আমার মূল অপরাধ ছিল আমি ভারতের সমস্ত অপকর্মের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম। আমি এই ভয় আমাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, এই ভয় আমাকে আয়নাঘরে আটকে রাখা হয়েছে। আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে বাঁচাতে চাই, আমাদেরকে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আজকে ১ বছর পরে এসে আমি অত্যন্ত হতাশার সাথে দেখছি যে ওনারা আমার কথা কোনো আমলে নেননি। গত জুলাই মাসে বাংলা এডিশনের লঞ্চিং অনুষ্ঠানে আমি একই কথা বলেছি। ওখানে আমি হাত জোর করে সবাই ছিলেন, আমি অনুরোধ করেছি। আমি এবার খুব আশাহত। সংস্কার না করে নির্বাচন হলে আমরা কোনো আলো দেখব না, একদম স্পষ্ট বক্তব্য আমার। কারণ যেই রাষ্ট্রযন্ত্র ৫৪ বছরে ধ্বংস হয়েছে, ১৬ বছরে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এইটাকে সংস্কার করার জন্য ১৬ গুণে ৩২ মাসে যথেষ্ট নয়। সবাই নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে, আমরা পাওয়ার পলিটিক্স করছি। জুলাই সনদ নিয়ে আমার একমাত্র বক্তব্য হলো যে এইটার রেফারেন্ডাম ছাড়া আর কোনো ভিত্তি হতে পারে না। এটার রেফারেন্ডাম করতে হবে, জনগণ স্বীকৃতি নিয়ে এটাকে পরবর্তীতে সংবিধানে এটাকে ভ্যালিডেট করতে হবে। আমি পিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আবেগী জাতি, আমরা একটু কিছু শুনলেই আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু গভীরে যাই না আমরা কখনো। যার ফলে আমরা পিয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট নয়। পিয়ারের সুবিধা অসুবিধা দুটোই আছে। আমরা যেই সিস্টেমে গত ৫৪ বছর থেকে বা এর আগে পাকিস্তান আমলে ২৪ বছর ধরে নির্বাচন হয়েছে, ওগুলোকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ইংরেজিতে বলে। এটা আরেকটা টার্ম হচ্ছে উইনার টেক্স অল। যেই দল ১৫১টা সিট পেল তারাই ক্ষমতা করে এবং তারাই সর্বময় ক্ষমতার অধিকারী। এটা কিন্তু ভোটে তারা শতকরা ৩৫% ভোটে পেতে পারে। তাহলে বাকি ৩/২ ভোটারের তো কোনো প্রতিনিধিত্ব হলো না। এটাকে কোনো অবস্থাতেই যথার্থ বলা যেতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে পিয়ারটা হয়তো বা যথার্থ, কারণ এখানে যেটা আলোচনা হয়েছে আনুপাতিক হারে পাচ্ছে। এবং ইউরোপিয়ান দেশগুলিতে দেখেন আপনারা, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, অধিকাংশ দেশেই পিয়ার সিস্টেম আছে। কিন্তু এইটার জন্য অনেকগুলো পূর্ব শর্ত আছে, এবং এটা কিছু সমস্যাও আছে এর মধ্যে। পূর্ব শর্ত হলো মানুষকে এইভাবে সুশিক্ষিত করতে হবে। আমাদের জাতি এখনো পর্যন্ত কিন্তু বুঝে না পিয়ারটা কি।
ভাষা ভাষা বুঝে, কিন্তু গভীরভাবে বুঝে না। 1991 সালে যখন কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো, তখন কিন্তু মানুষ জানতো না কেয়ারটেকার কি, কিন্তু মানুষ একটা পরিবর্তন চেয়েছে, এবং সেই কারণে একটা কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে। আপনারা জানেন, এটা রূপকার অধ্যাপক গোলাম আজম, উনি 1983 সালে এরশাদ সাহেব 1982 সালে মার্শাল ল দিয়েছিলেন। তার প্রায় বছরখানেক পরে উনি এটা প্রস্তাব দিয়েছিলেন। উনি তখন নাগরিকত্ব সমস্যার কারণে উনি ওপেনলি আসতে পারেননি। আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির হিসেবে এটা প্রকাশ করেছিলেন। তখন কিন্তু কেউ এটা প্রতিবাদ করেনি যে আমরা এটা কোনোদিন শুনি নাই, এটা কেন হবে, এটা কোন জিনিস মানুষ বুঝে না। তখন কিন্তু ওটাতে মানুষ নির্বাচিত হয়েছে। এবং আপনারা জানেন যে তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছিল। জামাত যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35 সহ 133টা তারা জড়ো করে ফেলেছিল, আর বিএনপি পেয়েছিল 135, জামাত 18টা পেয়েছিল। এবং আওয়ামী লীগ তখন জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামাত শুধু গণতন্ত্রের উত্তরণের জন্য, দেশের কল্যাণের জন্য ওই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপিকে শর্তহীন সমর্থন দিয়েছে। এবং জামাত কিন্তু তখন দর কষাকষি করতে পারতো, যে ওরা 3টা 7টা বলেছে, আপনারা 5টা 10টা দেন। আবার ওরা 5টা 10টা রাজি হলে কিন্তু এদের কাছে আরোবার দর কষাকষি করতে পারতো। কিন্তু জামাত কিন্তু এখন বলতে পারতো, অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব দেন, অধ্যাপক গোলাম আজমকে প্রেসিডেন্ট বানাতে হবে। এই সমস্ত শর্ত দিলে দুই দলই মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্য জামাত সমর্থন দিয়েছিল। তখন কিন্তু কেউ কেয়ারটেকারের বিরোধিতা করেনি, কারণ নতুন হলেও। এখন বলছে মানুষ, জনগণ জানে না, যেটা জানে ওটা দিয়ে বলেন। তাহলে 91 আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন 91-96 বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনারা কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন, যেমন এবার এসছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন উনি তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, ম্যাডাম জিয়া, যে পাগল আর শিশু ছাড়া এটা কেউ বলে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন যে উনি এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপরে আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে, এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিয়েন না। আমি যদিও সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করলে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক কিছু হলে আপনাকে এটার উত্তাপ চাপ স্পর্শ করবে, ওটা আমাকে প্রভাব করবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি ওনার সাথে আলোচনা করতাম ছুটিতে আসলে।